হুমায়ূন আহমেদ। জি। হুমায়ূন আহমেদকে এক কথায় কি বলবেন? লেখক তৌকির আহমেদ আমার দেখা বাংলাদেশের একজন সৎ চলচ্চিত্রকার। অভিনয়? আমার সাধনা। নিথু বা পাথারে নেমেছি বন্ধুরে, ধর বন্ধু আমার কেহ নাই। দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আয়না সিজন 2 তে। সবসময় কামত ফেরজানা বিথি আছি আপনাদের সাথে। আমরা সবসময় সাধারণ মানুষ কিভাবে অসাধারণ হয়ে ওঠে সেই গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করি। আজও ব্যতিক্রম নয়, তবে তার আগে সবসময় আমরা যেটা করি, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিকৃতিতে আপনি কি দেখতে পান? নিজেকে, নিজের প্রতিবিম্ব, নাকি যা যা করে এসেছেন, যা করেছেন, ভুল করেছেন কি ঠিক করেছেন সেই প্রশ্নগুলো, নাকি সামনের দিনে আসলে আপনি আপনাকে কোথায় দেখেন সেগুলো প্রশ্ন করেন? সেই প্রশ্নগুলো ছুড়ে দিলাম, আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে আপনি আয়নায় কি দেখেন। আপাতত চলুন আমাদের আয়নায় আমাদের অসাধারণ মানুষেরা কিভাবে তাদের দেখেন সেই প্রশ্ন নিয়েই শুরু করি। আজ আমাদের সাথে আছেন এমন একজন অসাধারণ মানুষ, যিনি সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠেছেন। তার দৃঢ় প্রতিজ্ঞা ছিল মানুষের ভালোবাসা পাবেন এবং মানুষের মনে জায়গা করে নেবেন। সেই জায়গা থেকে আমাদের সাথে আছেন আপনাদের সকলের প্রিয় অভিনয় শিল্পী ফজলুর রহমান বাবু। আয়নায় আপনাকে স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন বাবু ভাই? আছি, ভালো আছি। এখন শরীরটা আগে থেকে ভালো? জি জি, আগে ছিল। আচ্ছা আচ্ছা, আপনার হাসিটা দেখলে আমাদের খুব ভালো লাগে। এবং আমি এই প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যে ফজলুর রহমান বাবু 1978 সালে মঞ্চ অভিনয় দিয়ে শুরু করেছেন, আমি যদি ভুল না করি। জি। তো আজ আয়নায় দীর্ঘ ক্যারিয়ারে নিজেকে আসলে কিভাবে দেখেন? অনেক কিছুই দেখি, অনেক কিছু দেখি, দেখার চেষ্টা করি। আর মানুষ তো আসলে এই যে তার ফেলে আসা দিন, তার এতগুলো বছর পার করলাম জীবনে, নানানভাবে যাপন করলাম, উদযাপন করলাম, সেগুলোই তো মনে পড়ে আসলে, সেগুলোই তো দেখি। এই যে অভিনয় শুরু করেছি তাও তো যদি 78 সালের থেকে ধরি, তাহলে তো আছে কতগুলো বছর, প্রায় 48 বছর প্রায়। 48 বছর, হ্যাঁ, হ্যাঁ। 48 বছরের এই থেকে 48 বলার সময় যে আপনার হাসিটা আসলো, আপনি মানে নিজেও আসলে ইয়ে করতে পারেননি, 48 বছর হয়ে গেছে, ঠিক না? এরকম একটা একটা অনুভূতি আসে না, কাজ এবং করে না? এই গতকালকেই আমি ওই শিল্পকলা একাডেমিতে গিয়েছিলাম। জি। তো আমার প্রথম যে নাটক আমি করেছিলাম সেটা শিল্পকলাতেই 1978 সালে জাতীয় নাট্যোৎসব হয়েছিল। জি। তো সেই জাতীয় নাট্যোৎসবে প্রতিটি জেলা, মানে তখন তো বৃহত্তর জেলা ছিল, 21টা জেলা ছিল। জি। তো প্রতিটি জেলা থেকে একটি করে নাটকের দল অংশগ্রহণ করেছিল এবং সেটা ঢাকা শিল্পকলা একাডেমিতে উৎসবটি হয়েছিল। তো যেই জায়গাটায় আমি কালকে আমাদের একটা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে ছোট পরিসরে ৩ দিনের। তা আমি ওইখানে দাঁড়িয়ে ভাবছিলাম যে এখানেই আমার জীবনের প্রথম অভিনয়। নাটকের অভিনয় শুরু করেছিলাম আরকি। বাহ! আজকে নস্টালজিয়া এতগুলো লাগে। বছর। ফরিদপুরের সেই ছোট্ট বাবু আর এখন সবার হৃদয়ের ফজলুর রহমান বাবু, পার্থক্য কতটুকু দেখেন? পার্থক্য তো বটেই, অনেক অনেক পার্থক্য তো আছেই। বয়সের সাথে সাথে মানুষ পরিণত হয়, সব দিক থেকেই পরিণত হয়। আবার অনেকে ডিরেইলড হয়ে যেতে পারে, আমিও হয়তো হয়ে যেতে পারতাম। লক্ষ্যভ্রষ্ট হয় না মানুষ? তো সেই জায়গা থেকে মনে হয় যে না, ঠিকঠাক একটা মানুষের যেভাবে যাওয়ার কথা স্বাভাবিকভাবে, আমি হয়তো ঠিক সেই পথে ঠিকঠাক জায়গাতেই ছিলাম। হ্যাঁ, কারণ হ্যাঁ, বাবু ভাই হ্যাঁ, আপনি হ্যাঁ। ব্যাংকে চাকরি করতেন। জি, সাথে, সাথে আবার অভিনয়ও চলতো আপনার। জি, মানে থাকে না যে একটা সময় তো ছিল, এখন হয়তো অভিনয়টাকে অনেকেই ক্যারিয়ার হিসেবে নিচ্ছে। কিন্তু আপনি যে সময়টা আসলে শুরু করেছেন সে সময়টা একটা ক্যারিয়ার ফ্রাস্ট্রেশন ছিল। যে অভিনেতা বা অভিনয় শিল্পী লাইফে কি হবে? সো আপনি আপনার জায়গাটায় কিন্তু অটল ছিলেন এবং পাশাপাশি যাদের আসলে কনফিউশন ছিল তাদেরকেও ওই ব্যাংকার হিসেবে কনফিউশনটা দূর করেছেন, সেটা পরিবার। কিন্তু তারপরে মানে অভিনয়টাকেই কিভাবে ধরে রাখলেন? এটাতে আসলে নিজের স্ট্রাগলটা তো প্রচুর ছিল নিশ্চয়ই। নিজের মনের সাথে, নিজের পরিবারের সাথে। আমি একটু ওই গল্পটা আপনার কাছ থেকে শুনতে চাই। আসলে আমরা তো মধ্যবিত্ত পরিবারের সন্তান। হুম, তো মধ্যবিত্ত যারা মফস্বলের বা গ্রামের মধ্যবিত্ত, তাদের তো আর্থিক অবস্থা সেরকম থাকে না। হুম, হুম। আর আমার বাবা অল্প বয়সেই মারা গেছেন আমাদেরকে ছোট, ছোট রেখে। এরকম একটি পরিবারের অর্থনৈতিক সংকট আর তীব্র থাকে। আমার বাবা সরকারি চাকরি করতেন। তো সেই জায়গা থেকে আমি সৌভাগ্যবান যে আমি একটা চাকরি পেয়ে গিয়েছিলাম হুম, হুম। ব্যাংকে।
এবং সে ব্যাংকে চাকরি পেয়েছি আসলে মানে সারভাইভ করার জন্য আর কি, মানে হ্যাঁ, মানে টিকে থাকার জন্য এই চাকরিটা আমাকে করতে হয়েছে। কিন্তু আমি যখন থেকে থিয়েটার করা শুরু করেছি, তখন কেন যেন স্বপ্নে দেখতাম, এটা আমার স্বপ্ন ছিল যে অভিনয়টাকে আমি বা এই থিয়েটারের এই কাজটাকে আমি পেশা হিসেবে নেব। কারণ একদম। সারা পৃথিবীতে, বাংলাদেশে নাই। আপনি যেটা বলার চেষ্টা করছেন যে বাংলাদেশে তো সে অবস্থা ছিল না। হুম, হুম। থিয়েটারকে পেশা হিসেবে নেয়া বা অভিনয়কে পেশা হিসেবে নেয়া, শুধুমাত্র যারা চলচ্চিত্রে কাজ করতেন তারাই কেউ প্রফেশন হিসেবে নিতে পারতেন। কিন্তু আমি কিন্তু স্বপ্ন দেখতাম। হুম, হ্যাঁ, একদিন। হ্যাঁ, যে আমি থিয়েটারকে অথবা অভিনয়কে পেশা হিসেবে নেব। এবং সেই মতোই আমি আসলে ব্যাংকে, আমি তো ঢাকায় চলে আসলাম ব্যাংকের। আমার চাকরিটা হলো ঢাকায়। এবং আমি ঢাকায় এসে ১ম থেকেই আমি চেষ্টা করেছি যে অ্যা কীভাবে একটা ভালো থিয়েটার গ্রুপের সাথে কাজ করা যায়, কীভাবে নিজেকে তৈরি করা যায়। হুম, হুম। কারণ আমরা তো জন্মগতভাবে শিখে আসি না। হুম, হুম। আমাদের শিখতে হয়। আর আ যেকোনো পারফর্মিং আর্টই, আপনি সেটা অভিনয় বলেন, সঙ্গীত বলেন, নৃত্যকলা বলেন। এটা একাডেমি থেকে শেখা যায়। কিন্তু এটা আসলে আমার চর্চার কাছে মনে হয় বিষয়। যে গুরুমুখী বিদ্যা হ্যাঁ, আসলে, একদম। এবং এবং আপনার চর্চার বিষয়। আপনার যে হ্যাঁ, মঞ্চের সাথে প্রেমটা, হ্যাঁ, এটা আমরা যারা আসলে আপনাকে মঞ্চে দেখেছে, তারপর যারা আপনাকে টেলিভিশন নাটকে দেখেছে এবং চলচ্চিত্রে দেখেছে, তারা সবাই বলে সব জায়গায় বাবু ভাই খুব পারদর্শী। এটা আনডাউটেডলি। কিন্তু বাবু ভাইয়ের যে মঞ্চের সাথে একটা প্রেম আছে আলাদা, সেটা মঞ্চে বাবু ভাইকে যখন দেখা যায়, তখন বোঝা যায় যে মঞ্চের সাথে বাবু ভাইয়ের আলাদা একটা প্রেম আছে। এবং আরণ্যক নাট্যদলে জি। আসলে আপনার কাজ করার সময়কার স্মৃতিটা খুব মধুর। কয়েকটা ইন্টারভিউতে আমরা শুনেছি, দেখেছি। একটু জানতে চাই যে কোন স্মৃতিটা সবসময় আসলে আপনাকে আ আ আনন্দ দিবে? যদি আরণ্যকের সাথে কোনো স্মৃতি আপনি রোমন্থন করতে চান, যে এই স্মৃতিটা সবসময় আমাকে আনন্দ দেয় এবং সারা জীবন আমি এটা মনে রাখবো। আরণ্যকের সঙ্গেও আমি যুক্ত আছি প্রায় ৪৩ বছর। হুম, ৪৩ বছরের মধ্যে আমি বলতে পারি যে ২৩ বছর আমি একেবারে অ্যাক্টিভলি যুক্ত ছিলাম। হুম, হুম, মানে একেবারে কাজকর্ম দিয়ে আমি যুক্ত ছিলাম। পরের ২০ বছর আমি যুক্ত আছি, হুম, হুম, কিন্তু আমার অ্যা ওইভাবে আমি নতুন কোনো প্রোডাকশনের সাথে যুক্ত হই নাই। কারণ আপনারা জানেন যে অ্যা একটা মঞ্চের জন্য একটা নাটক প্রস্তুত করতে প্রায় ৫ মাস, ৬ মাস সময় লাগে এবং প্রতিদিন মহড়া করতে হয়। তারপরে আবার সেটার টাইম দিতে হয় অনেক। মঞ্চে প্রচুর হুম, হুম। সময় দিতে হয়। মঞ্চের কাজ আসলে একটি সার্বক্ষণিক কাজ। মৃত্যুক্ষুধা দিয়ে টেলিভিশনের ১ম যাত্রা শুরু, জি। আমি যদি ভুল না করি। সেই সময়কার স্মৃতি মনে আছে কিনা? ১ম টেলিভিশনের সামনে, মানে প্রোগ্রাম এরকম ক্যামেরার সামনে আপনি সিন দিবেন। কারণ মঞ্চ আর ক্যামেরা ইজ নট দ্য সেম। তার আগে একটু বলি, আমি ওই বছরেই ওই টেলিভিশনের এনলিস্টেড আর্টিস্ট হওয়ার জন্য পরীক্ষা দিলাম। আচ্ছা। তখন এনলিস্টমেন্টের জন্য ২ টো পরীক্ষা হতো। একটা হুম, ছিল হুম, ভাইবা বোর্ড ফেস করতে হতো, হুম, হুম, আর একটা ক্যামেরার সামনে অভিনয় করতে হতো। হুম, তো ভাইবা বোর্ড যখন আমি ফেস করলাম, তখন টেলিভিশনের সব সিনিয়র মোস্ট প্রোডিউসার যারা, হুম, হুম, তারা সবাই ছিলেন। ওর মধ্যে একজন প্রোডিউসার ছিলেন কাজী আবু জাফর সিদ্দিকী। তো উনিও বোর্ডে ছিলেন। তো তখন উনার একটি নাটকের প্রস্তুতি চলছিল, হুম, হুম, এই কাজী নজরুল ইসলামের মৃত্যুক্ষুধা। হুম, ওই উপন্যাসকে কেন্দ্র করে তার নাট্যরূপ দিচ্ছিলেন এবং ওইটা টেলিভিশনের নাটক, সিরিয়াল নাটক হিসেবে চলবে। হুম, তো উনি আমাকে দেখে হয়তো উনার যে কারণেই হোক আমাকে খুব পছন্দ করেছেন এবং এই ওই ভাইবা পরে বাইরে আরকি উনার সঙ্গে আমার দেখা হলো। উনি বলল যে, উনি আমার খুব প্রশংসা করলেন। প্রশংসা করে বললেন যে, "তোমাদের মতো ছেলেদেরই আমাদের টেলিভিশনে দরকার।" হুম, তা হুম, আমি হুম। খুব খুশি হয়ে গেলাম। যে বলল এটার যে জন্যই তো আসলাম। হ্যাঁ, হ্যাঁ, তখন বলল যে, "আমি একটা নাটক করছি, তুমি আমার নাটক অভিনয় করবে।" বাহ! হুম? তো আমার জন্য এটা একটা সুযোগ। আমার একটু ক্যামেরাটাও চেনা হলো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? বা আমি ক্যামেরার সামনে কিভাবে অভিনয় করতে হয় এটা বোঝার শেখা হলো। শেখাটা হলো আরকি। তখন আমি বললাম, "ঠিক আছে।" তো উনি আমাকে ওই মৃত্যুক্ষুধা নাটকের বোধহয় ৩ টা ৪ টা পর্বে হুম, হুম। আমার একটু ছোট, ছোট ক্যারেক্টার অভিনয় দিয়েছেন। করার হ্যাঁ। সুযোগ ছিল। ওটা দিয়ে আমার শুরু। তার পরপরই আমি আ করলাম হচ্ছে মামুন ভাইয়ের লেখা। মানে মামুন ভাই মানে মামুনুর রশিদ। মামুনুর রশিদ স্যার। আর ওটার প্রোডিউসার ছিলেন আলাউদ্দিন আহমেদ। হুম, হুম। ওই নাটকটা দিয়েই মানে আমাকে সবাই চেনা শুরু করলো।
ওটার নাম ছিল হচ্ছে আহ, ইতিকথা। ইতিকথার পরাণ মাঝি। হ্যাঁ, ইতিকথার তখন পরাণ মাঝি বলে একটা হ্যাঁ, চরিত্রে আমি অভিনয় করেছিলাম। এই চরিত্রটা আসলে বাবু ভাই হ্যাঁ আপনার ক্যারিয়ারে কতটুকু গুরুত্বপূর্ণ? কারণ ইতিকথার পরাণ মাঝি চরিত্রটা অনেক ফেমাস। এই যে আপনি ইতিকথা বললেন আর আমার পরাণ মাঝির কথা মনে পড়লো, এটা আমি একটু জানতে চাই আপনার কাছে হ্যাঁ, কতটুকু? আহ, ওই প্রথম আমি বুঝতে পারলাম যে একটা চরিত্রের যখন চরিত্রের নাম ধরে যখন কোনো অভিনেতাকে ডাকা হয় হুম, তখন হুম। তো আমরা নতুন, তার মানে মনে হয় যে ওই যে পরাণ মাঝি যায় আর কি। হ্যাঁ, তার মানে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমি মনে হয় পরাণ মাঝি হতে পেরেছিলাম। হ্যাঁ, এই চেষ্টাটাই তো আমরা হ্যাঁ, করি আসলে। একদম, একদম। অভিনেতারা আমরা চেষ্টা করি যে চরিত্রে অভিনয় করি, সেই চরিত্রটা যেন হয়ে উঠতে পারি। আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। আপনার উইকিপিডিয়াতে গেলে যেটা শুরুতে বলছিলাম আমরা অনুষ্ঠানের আগে যে ৫ টা এবং একটা আলাদা। কারণ একটা হলো কৌতুক চরিত্র, হ্যাঁ? আর ৫ টা হলো পার্শ্ব চরিত্র। আপনি নিজেকে আসলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন কোন চরিত্রে কাজ না, করতে? আসলে এইটা আসলে একটা সময় যখন এই পুরস্কারের প্রবর্তন হয়, তখন কতগুলো ক্যাটেগরি ভাগ হুম, করেছিল হুম, আসলে যে পৃথিবীতে আসলে পুরস্কারের আমরা অস্কারেও দেখি ২ টো ক্যারেক্টার থাকে। হুম, একটা থাকে প্রধান চরিত্র, একটা থাকে সাপোর্টিং রোল হুম, আরকি, হুম। পার্শ্ব চরিত্র আরকি। তো এর বাইরে খল চরিত্র বা আ কৌতুক চরিত্র এগুলো অন্য জায়গায় নাই। কিন্তু আমাদের দেশে আছে। থাকারও একটা কারণ আছে। মানে আ থাকাটাও যৌক্তিক ছিল। তার ওকে। কারণ হচ্ছে আমাদের ছবিতে একটা কৌতুক চরিত্র থাকতো। একটা রিলিফ ক্যারেক্টার হ্যাঁ, থাকতো। হ্যাঁ। আবার একটা খল চরিত্র মানে থাকতো সবসময়। স্যাটায়ার একটা হ্যাঁ, একটা হ্যাঁ, খল চরিত্র থাকতো। আসলে হ্যাঁ। আমাদের আমাদের চলচ্চিত্র আম আ ইয়ের যাত্রা দ্বারা দারুণভাবে প্রভাবিত ছিল। হুম, আমরা যাত্রাতেও দেখি খল চরিত্র থাকে, হ্যাঁ, একটা রিলিফ ক্যারেক্টার একদম। থাকে। তো সেই জায়গা থেকে। তো আজকে তো সেটা নাই। হুম, আজকে তো আমাদের সিনেমায় গল্প বলা, গল্প বলার ঢং হুম, হুম। সবকিছুই পরিবর্তন হয়েছে। কিন্তু ওই ক্যাটেগরি গুলো তো আছে। হ্যাঁ, তো যেটা হয়, আমি যে চরিত্রের জন্যে শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্র। হুম। নামটা এরকম আরকি। শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্র। তো ওইটার জন্য পাই। সেটা আসলে কৌতুক চরিত্র ছিল না। আচ্ছা, তবে ওকে। সব ক্যারেক্টারের মধ্যে কিছু ইন্টারেস্টিং হ্যাঁ, এলিমেন্টস তো থাকেই, তাই না? হ্যাঁ, হ্যাঁ। কিছু তো ওই জায়গা থেকে হয়তো প্রোডিউসার, ডিরেক্টর তারা মনে করেছিল যে ঠিক আছে এই ক্যাটেগরিতে আমরা দিলে আমাদের পুরস্কারের সংখ্যা একটা বাড়বে ও আরকি। আচ্ছা, বাট সেটা ওকে। অনেক ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিল। হ্যাঁ। হ্যাঁ? কিন্তু ওটা কৌতুক চরিত্র না। বাবু ভাই, হুম। আপনি টেলিভিশনে মাসে একটা সময় ছিল যে ২৫ দিন কাজ করছেন। অনেক হ্যাঁ, রেগুলার ছিলাম। অনেক রেগুলার ছিলেন। তো ওই সময়টা আসলে নিজেকে বা পরিবারকে সময় কিভাবে দিতেন? পরিবার কি কখনো মনঃক্ষুণ্ণ হয়েছে কিনা যে সারাক্ষণ কাজ করছো, আমাদের সময় কোথায়? না, একটা জিনিস হয় কি যে মনঃক্ষুণ্ণ না, বিষয়টা হচ্ছে যে পরিবারের কাছে হুম। যদি ট্রান্সপারেন্ট থাকা যায় যে আমি আসলে কাজটাই করছি। কাজের জন্যই যাচ্ছি। মানে হুম। কাজের কথা বলে আমি অন্য কোথাও যাচ্ছি না। হ্যাঁ, তাহলে আমার মনে হয় না যে কোনো সমস্যা থাকার কথা। আচ্ছা কারণ উনি তখন তো নিজেও জানেন যে আমি অভিনয় করছি। হ্যাঁ, হ্যাঁ? এবং এই কাজটা করতে আমি অনেক পছন্দ করি। হুম, হুম, এবং তার জন্য আমি একটা সম্মানই পাচ্ছি। এবং হুম, সেই সম্মানীটা যথেষ্ট ভালো সম্মানী। জি। হ্যাঁ? তো সেই সম্মানীর টাকাটা তো আবার আমার পরিবারেই খরচ হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো আমরা হ্যাঁ। সবাই মিলে আবার সেটা ভোগ করছি। চলচ্চিত্রে একটু আসতে চাই। হ্যাঁ। 'দারুচিনি দ্বীপ' দিয়ে আপনার ১ম না, চলচ্চিত্র না, না। শুরু নাকি? দারুচিনি দ্বীপ না। আচ্ছা, আমার তাহলে ১ম চলচ্চিত্র হচ্ছে আব্দুল্লাহ আল মামুনের 'বিহঙ্গ'। 'বিহঙ্গ' আচ্ছা। কিন্তু 'দারুচিনি দ্বীপ' দিয়ে মানে আসলে দর্শক মনে অনেক বেশি সাড়া পেয়েছেন। আমি যদি হিসাব করে বলি। হ্যাঁ, হ্যাঁ, সেটা ঠিক আছে। হ্যাঁ। তো হ্যাঁ। সেটা মানে সেই জায়গা থেকে যদি জিজ্ঞেস করি 'দারুচিনি দ্বীপের' মতো মানে অনেক বড় একটা প্রোডাকশন তো 'দারুচিনি দ্বীপ'। হুম। সেখানে কাজের অভিজ্ঞতা কেমন ছিল আপনার? কাজের অভিজ্ঞতা আ ভালো। আর সবচেয়ে বড় কথা যে আমি যে চরিত্রে অভিনয় করেছি আমি এনজয় করেছি চরিত্রটা। ওকে। হ্যাঁ। আর আর তৌকিরের সঙ্গে আম আমার আগে থেকেই একটা বোঝাপড়া, চমৎকার বোঝাপড়া আছে। কারণ হুম, আমরা একসঙ্গে থিয়েটার করেছি, একসঙ্গে টেলিভিশন নাটকে অভিনয় করেছি। হুম, হুম, একসঙ্গে তৌকিরের ডিরেকশনে আমি টেলিভিশনে নাটকে অভিনয় করেছি। হুম, হুম। আর আমাদের সাথে একটা চমৎকার বন্ধুত্বপূর্ণ বন্ধুতা আছে। সম্পর্ক হুম, ছিল। হুম। এবং একটা ডিরেক্টরের সাথে একজন অভিনেতার যে সম্পর্কগুলো তৈরি হয় বা বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, হ্যাঁ? হুম। সেই জায়গাটাও আমাদের
চমৎকার ছিল আর কি। আচ্ছা। সেজন্য কাজটা করতে অনেক সহজ হয়েছে এবং আমি খুব আনন্দের সঙ্গেই দারুচিনি দ্বীপটা কাজটা করেছিলাম। আচ্ছা, প্রশ্ন এরকম হতে পারে যে আপনার কোন চলচ্চিত্রের পর মনে হয়েছিল এখন নিয়মিত কাজ করা উচিত? কিন্তু আমি প্রশ্নটা এভাবে করতে চাই, মনপুরায় কাজ করার পর থেকেই কি আপনার মনে হয়েছিল যে এখন আমার চলচ্চিত্রে নিয়মিত কাজ করতে হবে? না, চলচ্চিত্রে কাজ করার নিয়মিত হওয়ার ব্যাপারে আমি যখন থেকে মনে করেছিলাম হুম, যে হুম। আমি আম আ একেবারে অভিনয়টাকে আমার চাকরিটা আমি আর করব না। হ্যাঁ। আমি অভিনয়টাকেই পেশা হিসেবে হুম, হুম। নেয়ার সময় হয়ে গেছে। তখন থেকেই আমি ভেবেছি যে আমি চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করব। কিন্তু দুর্ভাগ্যটা কি জানেন? আমি ১ম চলচ্চিত্র করলাম 'বিহঙ্গ', হুম, তারপরে করলাম 'শঙ্খনাদ' হুম, ২০০৪ সালে মুক্তি পেল। তার পর করলাম 'স্বপ্নডানায়', 'আহা', হ্যাঁ? এর মধ্যে 'দারুচিনি দ্বীপ'। তো 'দারুচিনি দ্বীপ' ছাড়া বাকি সবগুলোই কিন্তু আমরা যেগুলোকে প্যারালাল মুভি বলি বা আ ইন্ডিপেন্ডেন্ট মুভি বলি, হুম, হুম, সেই মুভি। এটা আসলে বাণিজ্যিক ধারার ছবি না। হুম। তো ওই ধরনের ছবি করে যারা ছবি করে তারা খুব যে রেমুনারেশন দিতে পারে তা না। আর ওই ছবি করে আ ও ওই ধরনের ছবি বছরে হয়তো ১ টা হয়। হুম, হুম। তো বছরে ১ টা করে তো আর নিয়মিত না। চলচ্চিত্রে নিয়মিত হওয়া যায় না। তো চলচ্চিত্রে নিয়মিত হওয়ার জন্য বাণিজ্যিক ধারার যে ছবি, আমরা ওই সময় যে ছবিগুলোকে মূলধারার ছবি বলতাম আরকি। হুম, হুম। তো সেই ছবি করতে হয়। কিন্তু ওই ছবি আমি কখনো করতে চাই নাই। বাবু ভাই, একটা চরিত্রকে এই যে প্রতিষ্ঠা করবার জন্য আপনার তো চারিপাশের চরিত্রগুলোকেও আসলে ইন্ডিভিজুয়ালি আপনার উপর ইফেক্টিভ হতে হয়। একজন অভিনয় শিল্পী একটা চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য কতটুকু স্ট্রাগল করে? এই স্ট্রাগলটা অনেক স্ট্রাগল লাগে। এখন ডিপেন্ড করে যে সব অভিনেতা কি একভাবে করে কিনা। হুম, যারা ভালো অভিনয়টা করতে চায় প্রত্যেকেই স্ট্রাগলটা আছে হুম, তাদের। হুম, হ্যাঁ? অ্যান এমনও আছে যেমন ধরেন যে আমি একটা ছোট উদাহরণ দেই যে মনপুরা ছবি যখন আমরা করলাম, আমাদের চঞ্চল, মিলি এরা কিন্তু ৫ মাস ৬ মাস অন্য কোনো কাজই করে নাই। ওই চরিত্রটার মধ্যে ক্যারেক্টারে ছিল। থাকার প্রতিদিন জন্য। হুম, হুম, ব্রিফিং নিত, ডিরেক্টর ব্রিফিং দিত। ওই চরিত্রটি হয়ে ওঠার চেষ্টা করেছিল। হুম, তখন হুম। ওরা ইয়াং ছিল, অন্য অন্য কাজ খুব একটা করতে হতো না। তো এরকম সবাইকে কিন্তু আমি যে বয়স হয়ে গেছে বলে আমার যে ওইটা করতে হয় না তা না। হ্যাঁ, তবে সময়ের স্বল্পতা থাকে। আমি একটু জানতে চাই যে আ হুমায়ূন আহমেদের লেখা আ চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতার পাশাপাশি তার সঙ্গে কাজের এমন কোনো স্মৃতি আছে কিনা যেটা আসলে মনে পড়লে আজও আপনার অনেক আনন্দ হয় বা হাসি পায়? এইখানে একটা ভুল বোঝাবুঝি আছে। আচ্ছা, সেটা হচ্ছে বাংলাদেশের অনেকেই মনে করে যে আমি হুমায়ূন আহমেদের সাহেবের সাথে অনেক কাজ করেছি। আচ্ছা। কিন্তু আসলে সত্যটা হলো আমি উনার লেখা অনেক নাটকে, সিনেমায় কাজ করেছি। হুম, কিন্তু উনার ডিরেকশনে আমি একটা কাজও করি নাই। একটা কাজও না, করেননি। ও একটা কাজও ওয়াও! করি নাই। ওকে। হ্যাঁ, কিন্তু উনার সৃষ্টি যে চরিত্র, অনেক মজার, মজার চরিত্রে আমি অভিনয় করেছি। আম হ্যাঁ, হুমায়ূন আহমেদের এতগুলো চরিত্র দেখেছেন নিশ্চয়ই। হয়তোবা তার সাথে কাজ করা হয়নি। তার গল্পে কাজ করেছেন। তার অনেক established চরিত্র কিন্তু আছে। হ্যাঁ। কখনো কি এরকম যদি সুযোগ থাকে যে বলার যে এই চরিত্রটায় আমি যদি কখনো কাজ করতে পারতাম আমার খুব ভালো লাগতো। আমার মনে হয় যে না, আমি এরকম ভালো কখনো করতাম। এরকম এরকম কখনো হয় আমার নাই। মনে হয় নাই। আচ্ছা, কারণ আমি তো উনার সঙ্গে কাজ করি নাই। হ্যাঁ, আচ্ছা। করি নাই মানে উনি যে আমাকে একেবারে ডাকেন নাই বা স্মরণ করেন নাই, এমন না। বিষয়টা এরকমও না। আপনি টাইম দিতে পারেন নাই বাবু ভাই। আমি সিউর। হ্যাঁ, তো হ্যাঁ। যাই হোক উনার সঙ্গে আমার হয়ে ওঠে নাই। কিন্তু উনাকে আমি তো অনেক পছন্দ করতাম। বা হুম, উনার হুম। অনেক চরিত্র দেখেছি। তো উনার চরিত্রে যারা উনার আম নাটকগুলোতে যারা নিয়মিত অভিনয় করতেন, তো তাদেরকেও তো আমরা চিনতাম। তারাও আমাদের বন্ধু ছিল, বন্ধু হ্যাঁ। মানুষ আরকি। তো ওদেরকে দেখে আমি ওইটা দেখে ওইটাই মজা নিতাম আরকি। আচ্ছা। কখনো আমার কাছে মনে হতো না যে এই ক্যারেক্টারটা আমি করলে এরকম হইতো। আচ্ছা বাবু ভাই, হ্যাঁ। আপনি যেকোনো গল্প অভিনয় করার আগে আম গল্প চরিত্র নাকি পরিচালক কোনটাকে প্রায়োরিটি দেন বেশি? না, ১ম এই স্ক্রিপ্ট। ১ম এ স্ক্রিপ্ট। মানে ধরেন একটা পরিচালককে আপনি চেনেন না। কিন্তু সে আপনার কাছে স্ক্রিপ্ট নিয়ে আসলো এবং স্ক্রিপ্ট আপনার পছন্দ হলো। এখন ওখানে তো অনেক ধরনের প্রশ্ন থাকে আসলে যে স্ক্রিপ্ট পছন্দ হয়েছে, এখন পরিচালক ভালো কি খারাপ? মানে স্ক্রিপ্ট ভালো হলেই তো হয় না, পরিচালকও ভালো হতে হয়। সেক্ষেত্রে আসলে এটা অনেকটা সেক্ষেত্রে লটারি ধরার মতো। লটারি ওকে। যেমন মনে করেন আমি আপনাকে হ্যাঁ, উদাহরণ দেই। হ্যাঁ, হ্যাঁ, যেমন গিয়াসউদ্দিন সেলিমের সাথে আমি প্রচুর কাজ করেছি। হ্যাঁ। তো ১ম যখন তার সঙ্গে কাজ করলাম, তার আগে তো আমি গিয়াসউদ্দিন সেলিমকে চিনতাম না। চিনতেন না, রাইট। তো গিয়াসউদ্দিন সেলিম কিরকম কাজ করতে চায়,
এইটা তো আমি প্রথমে স্ক্রিপ্ট দেখে বুঝতে পেরেছি। কারণ স্ক্রিপ্ট দেখলে একটা একজন স্ক্রিপ্ট রাইটারের হুম, স্ক্রিপ্ট দেখলে বা একজন ডিরেক্টর যদি সে নিজে সেই স্ক্রিপ্ট রাইটার না হয়, হুম, হুম। হ্যাঁ, তার পছন্দ দেখেও তো বোঝা যায়। হ্যাঁ, যেমন রুচি কেমন? নূর হ্যাঁ। আলম আতিকের আমি একদম প্রথম দিকের কাজ, হ্যাঁ, হুম, আ 4 ডাইমেনশন, চতুর্থ মাত্রা, হুম, হুম। হ্যাঁ, শহীদুল জহিরের একটা ছোট গল্প। তো ওইটা আমি প্রথম কাজ করেছি। আমি অমিতাভ রেজারও প্রথম দিকের একটা নাটক করেছিলাম। তো আমরা তাহলে তো আমি বুঝতাম যদি আমার যদি আমি যদি ডিরেক্টরকে দিই তাহলে তো আমি এদের কাউকে চিনতাম না তার একদম, আগে। একদম। বাবু ভাই, আপনি অভিনেতা ফজলুর রহমান বাবুর পাশাপাশি গায়ক ফজলুর রহমান বাবুও কিন্তু অসাধারণ, হ্যাঁ? এবং দর্শকের মনে কিন্তু বেশ ভালো জায়গা আছে আপনার। এই যে ইন্টারভিউতে বসার আগে আমার প্রোডিউসার সাহেব আমাকে বলছিলেন, বাবু ভাইকে দিয়ে কিন্তু ২ লাইন গান গাইয়েন। কারণ সে ভীষণ ভালো গান গায়। এবং পিসিআর এ সবাই বসে আছে আপনার ২ লাইন গান শোনার জন্য। তবে তার আগে আমি প্রশ্ন করতে চাই যে মনপুরে গান গাওয়ার সুযোগটা আসলে কিভাবে হয়েছিল? গিয়াসউদ্দিন সেলিমের কথা যে বললাম, হ্যাঁ। গিয়াসউদ্দিন সেলিম ছবি করার আগে ওর অনেকগুলো নাটকে আমি অভিনয় করেছি। হুম, এবং বেশিরভাগ নাটকেই আম মানে আমি প্রোটাগনিস্ট ছিলাম আরকি। মানে প্রধান চরিত্রে আমি অভিনয় করেছি। এবং আমাদের মধ্যে চমৎকার বোঝাপড়াও ছিল আরকি। তো আমরা খুব আনন্দের সাথে কাজগুলো করতাম। আমরা যখন বিশেষ করে আউটডোরে যেতাম, হোতাপাড়ায় হুম, বা হুম। পুবাইলে অথবা যশোরে বা ফরিদপুরে, হ্যাঁ? তো আমরা ওই শুটিংয়ের পরে কিন্তু আউটডোরে গেলে আমরা কিন্তু একটু আড্ডা দিতাম, গান বাজনা করতাম, হ্যাঁ? তো তখন এই গানটা ওই সেলিম গাইতো আরকি। এই 'নিথুয়া পাথারে' হুম, গানটা হুম। গাইতো ওরা। এবং এই গানটা ছিল আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা স্টুডেন্ট ছিল আরকি, ওদের আড্ডার গান আরকি। তো আচ্ছা। সেলিম তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হুম, ছাত্র। হুম। তো আমরা সবাই মিলে গাইতাম। তো ওই গাইতে, গাইতেই সেলিম একদিন বলল যে, সে তো সিনেমা করার প্রস্তুতি নিচ্ছে হুম, সে হুম, হুম। তখন। বলছে যে, "এই গানটা আপনাকে দিয়ে করাবো।" তো আমি বলছি যে, "এটা আড্ডার কথা আরকি।" হুম, হুম, হুম। কিন্তু সেলিম যে সত্যি, সত্যি সেই কাজটা সিরিয়াস করবে, ছিল, হ্যাঁ। হ্যাঁ, এটা বুঝতে পারি নাই। আচ্ছা, আমরা আজকে একটু ২ হ্যাঁ, লাইন অডিও টেস্ট করব নাকি না নিথুয়া আমরা পাথরে? ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই, নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। বাহ! এরকমই আরকি। বাহ! মানে এই গান তো আমার মনে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একসময় মানে হ্যাঁ, খুব, ছিল। খুব আড্ডার গান ছিল এখন আরকি। পুরো দুনিয়া, হ্যাঁ? এবং দেশের বাইরে সবাই এখন এই গান জানে, এই গান শোনে এবং মানে আপনার গানের প্রতি যে ভালোবাসা এটা আসলে কবে থেকে ছিল বাবু ভাই? কারণ এ ভালোবাসাটা ছিল বলেই তো গানটা এত ভালো না, গান। এটা ছোটবেলা থেকেই ছিল। আচ্ছা, ছোটবেলা থেকেই হ্যাঁ, ছিল। একদম ছোটবেলা আচ্ছা। থেকে। একটু গল্পটা শুনতে চাই। মানে কোন জায়গাটা থেকে ভালোবাসাটা তৈরি হলো গানের প্রতি? বা ভাবলেন যে গাইবো না, একসময়? না, গাবো সেটা ভাবি নাই। ভাবেন নাই। কিন্তু আচ্ছা, গান শুনতাম এবং সেই গান শুনে আবার গাইতাম। আচ্ছা। হ্যাঁ, হুম, সেই গাওয়াটা ছিল আরকি। ওকে। একদম ছোটবেলা থেকে। হ্যাঁ। আচ্ছা। এরপর আমরা আসলে এতগুলো গান দেখলাম, এতগুলো গান গাইলেন। আপনার এখন মানে যদি কেউ জিজ্ঞেস করে যে গান গাইতে বেশি ভালো লাগে না অভিনয় করতে? না, অ্যান্সার কি হবে? গানটা ভালো লাগে। গানটা হচ্ছে আমার শখের একটা জায়গা। আচ্ছা, ভালো লাগার জায়গা। আর অভিনয় তো আমার প্রফেশন এবং আমার ভালোবাসা। প্যাশনের জায়গা। আ যেটাকে আমি প্যাশনেটলি এই কাজটা করতে চাই। আচ্ছা। বাবু ভাই, আপনি অনেকগুলো মানুষের সাথে কাজ করেছেন এবং আপনার কাছে অনেক আম বলব যে মানুষের আ ভালোবাসা আছে এবং আপনি অনেক মানুষের ভালোবাসায় আছেন। আমি কিছু মানুষের নাম বলব। আপনার হাত দিয়েই তুলাবো নামগুলো এবং তাদের আ কিছু প্রশ্ন করব। সেই অ্যান্সার গুলো যদি আপনি দেন, নামগুলো আমরা একটু আপনার সামনে দিতে চাই। ওকে, সো নামগুলো চলে এসেছে। বাবু ভাই, ১ম নাম কোনটা আসলো? আমরা একটু শুনি। প্রথমেই আসছে হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদ। জি, হুমায়ূন আহমেদকে এক কথায় কি বলবেন? লেখক, পরিচালক নাকি জাদুকর? লেখক। লেখক। কারণ আপনার পছন্দ। হ্যাঁ, আচ্ছা। ওকে, এরপরে আমরা একটা তুলি। যেটা তুলেছি বাবু ভাই ওটা পাশে রেখে দেই। নিচে রেখে দিই। এটা এখানে হ্যাঁ। থাক। এরপরে মামুনুর রশিদ। আচ্ছা। উনার সাথে তো আপনার অনেক অনেক ভালোবাসা। মামুনুর রশিদের কাছে অভিনেতা বাবু সবথেকে বড় কি শিখেছেন? মামুন ভাই আমার শিক্ষক, আমার গুরু। হ্যাঁ।
এবং মামুন ভাই কিন্তু আপনাকে প্রচুর স্নেহ করেন, প্রচুর আদর করেন এবং মামুন ভাইও এরকম পুলকিত হন যখন আপনার নাম তার তার সামনে আসে, মুখে আসে। আমরা পরে আরেকটা তুলে ফেলি। তৌকির আহমেদ, তৌকির আহমেদের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা কেমন? মানে ওর সাথে যে যখন আমি কাজটা করি অনেক আনন্দের সাথে করতে চাই, এবং আচ্ছা। তৌকির আহমেদ আহ, খুব সততার সাথে চলচ্চিত্র নির্মাণ করেন। হুম, হুম। এই কারণে আমি এক কথায় ওকে বলি যে তৌকির আহমেদ আমার দেখা বাংলাদেশের একজন সৎ চলচ্চিত্রকার। আচ্ছা, আরেকটা তুলি। আব্দুল আল মামুন, আব্দুল আল মামুনের সঙ্গে কাজের কোনো স্মৃতি মনে অনেক পড়ে? স্মৃতি মামুন ভাইয়ের সাথে, আমার অনেক স্মৃতি। এই যে আপনি কিছুক্ষণ বললেন না যে মামুন ভাই আমাকে অনেক স্নেহ করেন, হ্যাঁ। আব্দুল আল মামুন ভাইও আমার সৌভাগ্য হয়েছে যে আমি ওনার অনেক স্নেহ পেয়েছি। এবং ওই যে বললাম যে আমার একটা সবচেয়ে বড় স্মৃতিটা আছে যে ওই যে বললাম না যে টেলিভিশনে আমি অডিশন দিয়েছিলাম, তো সেই অডিশন বোর্ডের চেয়ারম্যান ছিলেন আব্দুল আল আব্দুল আল মামুন। মামুন। তো তখন তো মামুন ভাই আমাকে ওইভাবে চিনতেন না। হুম, হুম। তো অডিশনে আমাকে বলা হলো যে আপনি কি কোনো থিয়েটার করেন? আমি বললাম যে জি। হুম, হুম। কোন দল করেন? আমি বললাম যে আরণ্যক। বলল ঠিক আছে, আপনার দলের একটা নাটকের একটা অংশবিশেষ আপনি অভিনয় করে দেখান তো। হুম। তো আমি একটা নাটকের, আমাদের সমতট একটা নাটক ছিল মামুন ভাইয়ের, মানে মামুনুর রশিদের ডিরেকশন এবং লেখা। তো সেই নাটকের একটা ছোট ক্যারেক্টার আমি একটু সামনে দাঁড়িয়ে একটু অভিনয় করা শুরু করলাম। তো আব্দুল আল মামুন ভাই দেখে আমাকে বলে, "ও এই ক্যারেক্টারটা তুমি করো? এই যাও। তোমার আর কিছু বলা লাগবে না। এই যাও, 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 মানে যাও।" তো উনি তখন জানতেন ব্যাপারটা। মানে মামুন ভাই হ্যাঁ, দেখছে আরকি। হ্যাঁ। আব্দুল আল মামুন ভাই ওই নাটকটি দেখেছে দেখেছেন, এবং হ্যাঁ, ওই চরিত্রটির কথা তার মনে আছে হ্যাঁ, এবং নিশ্চয়ই তিনি পছন্দ করেছে। হ্যাঁ, হ্যাঁ, মানে সেই পছন্দের জায়গা থেকে বোধহয়, মানে বাকি যারা ছিল হ্যাঁ, আরো ৮ জন হ্যাঁ, সবাই তো তার জুনিয়র। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সে বোর্ডের চেয়ারম্যান চেয়ারম্যান, হ্যাঁ। মামুন ভাই। বলে, "না, না ওরা আর কিছু জিজ্ঞেস করা তুমি লাগবে না। বাসো। তুমি যাও। তুমি সেই ক্যারেক্টার তাহলে করছো।" এবং আচ্ছা। তারপর থেকে আমি এনলিস্টেড হওয়ার পর থেকে, এবং আ মামুন ভাই যত নাটক, বিশেষ করে প্যাকেজের আওতায়, হুম, তখন তার পরপর তো প্যাকেজের আওতায় অনেক নাটক আসলো। মামুন ভাই কোনো নাটকে আমাকে ছাড়া চিন্তা করে নাই। হুম, মানে হুম। সে আমাকে কোনো না কোনোভাবে তার নাটকে রাখবেই। এবং তার যে চলচ্চিত্র, আমি আমার জীবনের ১ম চলচ্চিত্র কিন্তু আব্দুল আল মামুন ভাইয়ের আব্দুল হাত আল দিয়ে, মামুন স্যার। এবং জি। সেটা বিহঙ্গ, এবং এটা একটা আ এটা আমার জীবনের অনেক বড় স্মৃতি। জি। সেটা হচ্ছে যে, এবং ওই ছবিতে আমি ফেরদৌসী মজুমদারের বিপরীতে অভিনয় করেছিলাম। হ্যাঁ, এটাও একটা মানে বলব যে অ্যাচিভমেন্ট কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। এবং ঠিক না মামুন আমি ভাই? তো আমাকে ওই ক্যারেক্টার দেওয়ার পর যখন শুনলাম যে ফেরদৌসী আপা আমার বিপরীতে হ্যাঁ। অভিনয় করবে, আমি তো ভয় পেয়ে গেলাম। আচ্ছা, ঠিক আছে ভাই, আমরা হ্যাঁ। শেষটা তুলি। ফরিদী ভাই, হুমায়ূন হ্যাঁ, ফরিদী। হ্যাঁ। হুমায়ূন ফরিদের সাথে আপনার সবথেকে মজার স্মৃতি কিংবা তো ফরিদী ভাইয়ের সাথে আমাদের প্রচুর আড্ডা হইতো, এবং সেই আড্ডাটা হতো মহিলা সমিতির বারান্দায় সিঁড়ির উপরে বসে, বসে। হ্যাঁ, এবং তখন বাংলাদেশের অনেক সুপারস্টার, মনে ধরেন যে আ আপনারা তো তখন সবাই ইয়াং। হ্যাঁ, হ্যাঁ, আমরাই ইয়াং। ফরিদী ফরিদী ভাই তো ভাইরা হচ্ছে ফরিদী ভাই, হ্যাঁ, আসাদ ভাই, পীযূষ দা, হ্যাঁ, তারপরে মামুন ভাই, মামুনুর রশিদ, হ্যাঁ। হ্যাঁ? তারপরে খালেদ খান, হ্যাঁ? সুবর্ণা আপা, এরা সবাই, আমরা ওখানে আড্ডা দিত সবাই। আমরা হ্যাঁ, হ্যাঁ। বহুল আড্ডা দিতাম। ওকে। হ্যাঁ, আর ফরিদী ভাই আড্ডা দিতে খুব খুব পছন্দ পছন্দ করতেন। করতেন, কথা সেই বলতে খুব আড্ডার দিনগুলো ভীষণ মিস করি ভীষণ আরকি। মিস করেন। চলচ্চিত্রে থাকতে চাই একটু। আমাদের বাংলাদেশের আ চলচ্চিত্রের যদি কথা বলি, বিগত ৪-৫ বছরে আমরা বাংলা চলচ্চিত্রের আমূল পরিবর্তন দেখেছি। এবং আপনি বলছিলেন একটা সময় আসলে বাংলা চলচ্চিত্রের এমন অবস্থা ছিল যে আপনি নিজেও আ কমার্শিয়াল ফিল্মে কখনো আগ্রহী হননি বা হতে চাননি। আমাদের আসলে চলচ্চিত্রের সবথেকে বড় পরিবর্তন কি এসেছে বলে আপনি মনে করেন একজন দর্শক হিসেবে? দর্শক হিসেবে সেটা হচ্ছে যে আমরা বহুদিন ধরে চলচ্চিত্রের একটা ফরম্যাটের মধ্যে ছিলাম। হুম, হুম। হ্যাঁ? একটা ফর্মুলার চলচ্চিত্র। সেই ফর্মুলা থেকে আমাদের চলচ্চিত্র বের হয়ে আসা শুরু হয়েছে। হুম, হুম, হুম। হ্যাঁ? এবং আমরা এখন বলতে পারি যে আমাদের চলচ্চিত্র একটা আন্তর্জাতিক মান, একটা স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড, সেই মানে কাছাকাছি। হুম, হুম, হুম। কোনো চলচ্চিত্র মানে পৌঁছে গেছে, হুম, হুম। এবং আমরা খুব কাছাকাছি থাকার চেষ্টা করছি, এবং অ্যা এই জায়গা থেকেই আমি স্বপ্ন দেখি যে আমাদের চলচ্চিত্র আ একটা সম্মানজনক জায়গায় পৌঁছাবে। আমাদেরকে নিয়ে যাবে, এবং এর কথাটা যে শুধু বলার জন্য বললাম তা না।
আপনি লক্ষ্য করবেন গত কয়েক বছরে পৃথিবীর সেরা সেরা চলচ্চিত্র উৎসব যেগুলোতে কখনো আমাদের চলচ্চিত্র মূল প্রতিযোগিতা হুম, বিভাগে হুম, অনেক চলচ্চিত্র কিন্তু আবার যায় এমনিই যায় আর কি, হ্যাঁ? হুম, কিন্তু মূল বিভাগে যেখানে প্রদর্শিত হয় বা প্রতিযোগিতা বিভাগে যখন প্রতিযোগিতায় ইয়া হয়, অংশগ্রহণ করে, হ্যাঁ। অংশগ্রহণ করে, এরকম ধরেন যে ভেনিস চলচ্চিত্র উৎসব, কান চলচ্চিত্র উৎসব, বার্লিন চলচ্চিত্র উৎসব, হুম, হুম, এগুলো হচ্ছে একেবারে পৃথিবীর টপ মোস্ট একেবারে গ্রেড 1, হুম, 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 হুম। হ্যাঁ? সেই সমস্ত জায়গায় আমাদের ছবি আগে কখনো যায় নাই। যায়নি, কিন্তু হ্যাঁ। এখন এখন যাওয়া শুরু যাচ্ছে এবং করেছে। পুরস্কার জিতে এবং আসছে। এই যে হ্যাঁ, ভেনিস চলচ্চিত্র উৎসবে এই যে ১ম রুবায়েতের একটা ছবি গেল। হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় ব্যাপার বড় বাংলাদেশের ব্যাপার। চলচ্চিত্রের জন্যে। একদম এই ঠিক। ১ম, হ্যাঁ, হ্যাঁ? কানেও কিন্তু আমরা মাত্র এই তারেক মাসুদ একবার গিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আমরা একটু, একটু করে যাওয়া শুরু করেছি হ্যাঁ, আরকি। আমি একটু ফোড়ন কাটতে চাই এই হুম, জায়গাটায়। আপনি তো আশার আলো বললেন। কিন্তু তারপরও বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে যখনই ইন্টারভিউ করা হয় কিংবা যখনই তাদের সাথে কেউ বসে কথা বলেন, সাংবাদিকরা স্পেশালি, তখন কিন্তু তাদের মধ্যে অনেক ধরনের আশাহত ব্যাপার শোনা যায় যে হয়তোবা প্রযোজক বা বাজেট কিংবা ওই ফ্যাসিলিটিসগুলো তারা পায় না বলে তারা যতটুকু দিতে চায় স্ক্রিনে তার অর্ধেকও দিতে পারে না। আপনার কাছে কি মনে হয় বাবু ভাই, বাংলাদেশের সিনেমা কি আসলে সংকটটা কোন জায়গায়? গল্পে, বাজেটে নাকি নির্মাণে? এখন এইটা আসলে খুবই আপেক্ষিক আসলে। হুম, হুম। এখন একেক আ ডিরেক্টরের কাছে সংকট একেক রকম। হুম, কোনো ডিরেক্টর হয়তো মনে করতে পারে যে তার গল্পটা ঠিকঠাক জায়গায় নাই বা পাচ্ছে না সে। কেউ মনে করতে পারে তার বাজেটে। তবে আমি বাজেটটাকে সংকট মনে করি না। আচ্ছা। কারণ আমাদের যারা খুব চ্যালেঞ্জিং চলচ্চিত্র যারা বানাচ্ছে, হুম, আপনি যদি এই যে চলচ্চিত্রটা দেখা হয় নাই, রুবাইদের কথা এই যে হুম, হুম। বললাম যে ভেনিস চলচ্চিত্র উৎসবে গেছে। সে কি বাজেটের জন্য বসেছিল? নিশ্চয়ই না। বা আমাদের এই যে তানিম নূর যে সিনেমা বানাচ্ছে, এই যে সবাই আমরা দেখছি গিয়ে, হলে গিয়ে, ফ্যামিলির সবাই দেখছি গিয়ে। বা এই যে মেজবাহুর রহমান সুমন যে সিনেমা বানাচ্ছে আমরা সবাই দেখছি। বা রাফিও যে সিনেমা বানাচ্ছে আমরা দেখছি। এগুলোকে বাজেটের জন্য বসে আছে। হুম, হ্যাঁ? আসলে আমাদের আ চলচ্চিত্র অনেক বড় কাজ তো। হুম, হুম, সেইটার জন্যে আমাদের এখনো আমরা আ হয়তো অত মেধাবী মানুষ হয়তো এখনো তৈরি হয় নাই সেটা আ বলতে পারে কেউ, কেউ। তবে আমি কিন্তু সেটা মনে করি না। আমি মনে করি যে আমাদের অনেক মেধাবী মানুষ তৈরি হয়েছে এবং ধীরে, ধীরে নিশ্চয়ই আমরা সে জায়গায় যেতে পারবো। তবে সংকটের যে কথাটা আপনি বললেন, হুম। সেই সংকটটা আসলে অন্য জায়গায়। সেইটা আসলে আমাদের প্রেক্ষাগৃহের সংকট। আচ্ছা। হ্যাঁ? হুম, আমাদের দর্শক ঠিকঠাক মতো যেতে পারছে না। আমি যদি আমার শহরের কথা বলি বা আমার পার্শ্ববর্তী শহরের কথা বলি, এগুলো একটা বড় মানে জেলা শহর হলেও বড় শহর। মনে ধরেন ফরিদপুর শহর। হ্যাঁ? এই শহরে একটি সিনেমা হল নাই। অথচ এই শহরে ধরেন যে ২০,০০,০০০ লোক বসবাস করে। তো ২০,০০,০০০ লোক বসবাস করে একটা শহরে। সেই শহরে হুম, যদি হুম। 1% লোকও ধরেন যে সিনেমা সিনেমা হলে দেখত, যায়, হ্যাঁ, তাও তাহলে তো কত লোক সিনেমা দেখত? ২০,০০০। হ্যাঁ, ২০,০০০ লোক হ্যাঁ, সিনেমা দেখত। হ্যাঁ। তো ২০,০০০ লোক তো সিনেমা দেখতে পারছে না। না। ওখানে তো কোনো সিনেমা হল নাই। একটা সিনেমা হল আছে, সেটা ঠিক ভদ্রচিতভাবে যে ফ্যামিলি নিয়ে হুম, 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 হুম। মানুষের তো টেস্ট লেভেল চেঞ্জ হয়েছে না? হুম, হুম। তো এখন ঠিক সেইখানে যাওয়ার মতো অবস্থা অবস্থান তো নাই। নেই। আমি নিজেই আমার ছবিও রিলিজ হয় মাঝে হ্যাঁ, মধ্যে। সেখানে আমিও ওখানে যাই না আরকি। মানে যেতে আচ্ছা, চাই না আরকি। আচ্ছা। হ্যাঁ, ওকে। আচ্ছা বাবু ভাই, আমাদের পডকাস্টের একটা সেগমেন্ট আছে ওয়ার্ড ড্রপ। সো আমি ওইটা আপনার সাথে একটু খেলতে চাই। সেটা হলো যে আমি একটা শব্দ বলবো, ওই শব্দের পাশে আপনার আম কি মনে হয় ওই শব্দের পাশে কোন শব্দটা যায় সেটা বলবেন। ঠিক আছে? যেমন আমি যদি আপনার নাম বলি, আপনার যদি মনে হয় গায়ক, গায়ক বলবেন, নায়ক, নায়ক বলবেন এরকম। ওকে? কতগুলা এরকম? অনেকগুলা? কয়েকটা, কয়েকটা আছে। আচ্ছা, মঞ্চ? অভিনয়। আচ্ছা। আরণ্যক? আমার প্রিয় নাট্যদল, হ্যাঁ। হুমায়ূন আহমেদ? প্রিয় লেখক, মনপুরা? সবচেয়ে জনপ্রিয় সিনেমা? জনপ্রিয় চলচ্চিত্র, হ্যাঁ। মামুনুর রশিদ? শিক্ষক, গুরু, হুম। অভিনয়? আমার সাধনা, হ্যাঁ। গান? ভালো লাগা? ভালো লাগা। আচ্ছা। সিনেমা? সিনেমাও ভালো লাগা। আচ্ছা। ওটিটি? নতুন প্ল্যাটফর্ম, হুম, হুম। দর্শক? দেবতা। দেবতা? বাহ! বাহ! ওকে। এবার দিস অর দ্যাট আমি ২ টা বলব, আপনি যেকোনো একটা সিলেক্ট করবেন। ওকে? মঞ্চ নাকি সিনেমা? আসলে মঞ্চের কথা বললে বলল যে মানুষ চেনে আপনাকে সিনেমা দিয়ে হ্যাঁ। মঞ্চের কথা বললেন। তো মঞ্চেরটাকেই আমি বলব। আমি আচ্ছা। কেন বলব মঞ্চটাকে?
সেটা একটু ব্যাখ্যা দিই। জি। অনেকে আবার বলে যে বলে মঞ্চ কিন্তু আসলে মঞ্চ করে না। হ্যাঁ। হ্যাঁ, এর ব্যাখ্যাটা দিই এই কারণে যে আসলে মঞ্চ হচ্ছে আমার জন্মস্থান। হুম। হ্যাঁ? তো মানুষ কাজের প্রয়োজনে তো অনেক জায়গা যায়। অনেক জায়গা ঘুরে দেশে বিদেশে। কিন্তু জন্মস্থানকে কি মানুষ ভুলতে পারে? ভুলতে পারে না। তো আমরা মানে যাই করি না কেন, আমার জন্মস্থান হচ্ছে, আমার অভিনয়ের জন্ম হচ্ছে মঞ্চে। অভিনয় নাকি গান? অভিনয়, সিনেমা নাকি ওটিটি? সিনেমা, আপনি গ্রাম পছন্দ করেন না শহর পছন্দ করেন? গ্রাম। গ্রাম। একা থাকতে ভাল লাগে না আড্ডা দিতে ভাল লাগে? সবসময় যেমন আড্ডা দিতে ভালো লাগে না, আবার সবসময় একা একা থাকতেও ভালো থাকতেও লাগে ভালো না। লাগে না। কখনো, কখনো একা থাকতে ভালো লাগে, আবার কখনো, কখনো আড্ডা দিতে ভালো লাগে। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশের সর্বকালের সেরা অভিনেতা আপনার কাছে কে? কাকে মনে হয়? আপনাকে যদি এই ট্যাগটা দিতে বলা হয় আপনি কাকে দিবেন? আসলে সেরা বলাটা আমার কাছে একটু অন্যরকম লাগে আরকি। আসলে আমি সেরাটা বলতে চাই না। তবে বলা যায় যে এখন পর্যন্ত যারা বাংলাদেশে, আমি যদি ৫৫ বছরের ইতিহাস বলি বা বাংলা চলচ্চিত্র বা নাটকের ইতিহাস যদি ১০০ বছরে বলি, এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় কে হয়েছিল, কাকে মানুষ সবচেয়ে বেশি পছন্দ করতো, এরকম অভিনেতার নাম বলা যেতে পারে। কিন্তু সেরাটা খুব আপেক্ষিক ব্যাপার আসলে। আসলে আমরা যারা সেরা, আমরা কতটুক সেরা, কার থেকে সেরা, কিভাবে সেরা, কোথায় শেখা, কোন সময়ে সেরা, এটা কিন্তু একটা বিষয়। একটা প্রশ্ন, হ্যাঁ। তবে সেক্ষেত্রে ফরিদী ভাইয়ের নাম বলা যায়। আচ্ছা। আম বাংলাদেশের আপনার কাছে সবথেকে আন্ডাররেটেড পরিচালক কে? খুব ভালো কাজ করেছে কিন্তু আন্ডাররেটেড, এরকম পরিচালক তো আমি দেখি না। আচ্ছা। মানে আহ আমি আপনাকে বিপদে ফেলতে চাচ্ছি। কিন্তু আপনি যে ম্যানহোলের পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, আমি ফেলতে না, পারছি না আমি তো আপনাকে দেখছি গর্তে। না। হ্যাঁ। আমি দেখছি না যে খুব ভালো কাজ করছে কিন্তু সে আন্ডাররেটেড মানে। আচ্ছা। বর্তমান প্রজন্মের সবথেকে সম্ভাবনাময় নির্মাতা কে? সম্ভাবনাময় বর্তমান প্রজন্মে আমার কাছে রেজন, শাহরিয়ার, সুমিতকে অনেক সম্ভাবনাময় মনে হয়। আচ্ছা। কোন অভিনেতাকে পরিচালনা করা সবচেয়ে কঠিন বলে আপনার মনে হয় যে এই অভিনয় শিল্পীর সাথে পরিচালনা করতে বসলে পরিচালকের ঘাম ছুটে? এরকম এরকম কেউ নাই? সেরকম আমি সবাই ভাবি নাই সহজ? এরকম না। কখনো এগুলো নিয়ে ভাবেন ভাবি না? না। এরকম জটিল ভাবনা নিয়ে আমি আসলে ঘুম নষ্ট করতে চাই না। আচ্ছা, যদি আপনাকে বলা হয় বাবু ভাই হ্যাঁ, যে আপনাকে আপনার পছন্দের বাজেট নিয়ে সিনেমা বানান। কিন্তু কোনো তারকা নিতে পারবেন না। সেই সিনেমাটা কি আপনি আমরা করবেন? তো এমনিই তারকা নিতে চাই না। আমরা তো আসলে অভিনেতা, অভিনেত্রী নিতে চাই। আচ্ছা, এম একটু এফডিসিতে আসবো। যেহেতু সিনেমা নিয়ে কথা হচ্ছে এবং এফডিসি নিয়ে কিন্তু আমরা অনেক সময় অনেক ধরনের নিউজ পাই এবং কথা শুনি। রাজনীতি, সিন্ডিকেট নাকি অর্থের সংকট? কোনটা আসলে এফডিসির সবথেকে বড় সমস্যা? আমার কাছে মনে হচ্ছে যে তারা আপ টু ডেট না। আপ টু ডেট না। আচ্ছা। ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই। আমি আপনাকে কোনো প্রশ্নে আটকাতে পারি নাই। এটা আমার ব্যর্থতা উপস্থাপক হিসেবে। কিন্তু তারপর আমি জিজ্ঞেস করব যে আয়নায় এসে আমার সঙ্গে বসে আপনার কেমন লাগলো? এরকম কোনো প্রশ্ন কি হয়েছে কিনা যেটা আপনি আসলে অসন্তোষ প্রকাশ করতে চান না, কিংবা সেরকম ভালো হয় লাগেনি? না, না, এরকম হয় নাই। আ এরকম হয় নাই। ভালোই লাগে আড্ডা দিতে এরকম। আয়নায় সামনাসামনি দাঁড়াতে তো ভালোই লাগে আরকি। ওকে। নামটা সুন্দর, আয়না। হুম, হুম। এই যে নিজেকে দেখা আরকি। হুম, হুম। আসলে আমরা নিজেকে দেখতে চাই না আসলে। ওই যে একটা প্রশ্ন করলেন না একটা জায়গায় যে আড্ডা দিতে ভালো লাগে নাকি একা, একা একা থাকতে থাকতে, ভালো হ্যাঁ। লাগে? আসলে এই একা থাকাটা খুব জরুরি বিষয়। হুম, হুম। একটা দিনে প্রতিটি মানুষের, বিশেষ করে সৃজনশীল মানুষের প্র কমপক্ষে হলে প্রতিদিন ১ ঘন্টা একা থাকতে হয়। এই এই একা থাকাটা হচ্ছে আয়নার সামনে নিজেকে দাঁড় আমরা করানো। যেটাকে এখন জেনারেশন বলি মি টাইম। হ্যাঁ, হ্যাঁ। যে না মি টাইম হইলে পরে বইসে, বইসে একটা ইয়া করলাম, হ্যাঁ, ওইটা চ্যাটিং হবে না। করলাম মি টাইমে, হ্যাঁ। সেটা না। নিজেকে আমি আজকে সারাদিনে কি করেছি বা আমি এখন কোথায় আছি? আমার কি করা উচিত? হ্যাঁ? নিজেকেই প্রশ্ন করা, নিজেকে দেখা আসলে। নিজেকে প্রশ্ন করা, নিজের সাথে নিজে কথা বলা। হুম, তো হুম। এরকমই একটা ইয়া হচ্ছে আয়না আরকি। হুম, হ্যাঁ? একদম। এটা খুব অসংখ্য জরুরি ধন্যবাদ বাবু আসলে। ভাই। নিশ্চয়ই আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আরো নিজেকে ভাঙবেন,
আরও নিজেকে প্রশ্ন করবেন, কারণ প্রশ্ন করার পর যে উত্তরগুলো আসে সেগুলো তো আমাদেরকে অসাধারণ করে তোলে। ভালো থাকবেন Thank you. নিশ্চয়ই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাদের জন্য শুভকামনা থাকলো। থ্যাংক ইউ সো ধন্যবাদ। মাচ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ দেখেছেন আয়না সিজন 2, সাথে ছিলেন ফজলুর রহমান বাবু। এরকম করে যারা আসলে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠেন, সেই গল্পগুলো আপনাদেরকে কতটুকু অনুপ্রাণিত করে সেটিও কিন্তু জানাতে ভুলবেন না আমাদের ইনবক্সে কিংবা কমেন্ট সেকশনে। এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন আর আয়নায় প্রশ্ন করতে ভুলবেন না নিজেকে। শুভরাত্রি।